নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের 17তম অংশ। মাঘোৎসবের সময় ব্রাহ্মদের শুধু ফুল দিয়ে সাজানো ন্যাড়া মন্দিরটাতে আকর্ষণীয় কিছু পেতাম না। কলকাতি পাড়ায় দুর্গাপুজোর সময় ঠাকুরকে ঘিরে ঢাকঢোল পেটানোর মধ্যে রংরস থাকলেও চ্যাপেলের সেই নিবিড় প্রশান্তির লেশমাত্র পেতাম না। অথচ যিশুকে ঈশ্বরের পুত্র বলে মন মানত না। আজ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ধর্ম আমার মনে স্থান পায় না। শুধু মাঝে মাঝে রবীন্দ্রনাথের গানের সেই কথাগুলি মনে হয়। এসো আমার ঘরে এসো, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে। আমাদের ক্লাসের দেয়ালে একটা মস্ত রঙিন ছবি ঝোলানো ছিল। মস্ত ছোট্ট একটা ছেলে পুকুরের জলের ওপর বড্ড বেশি ঝুঁকছে, আর তার পিছনে দাঁড়িয়ে তার গার্ডিয়ান অ্যাঞ্জেল তাকে ধরবার জন্য তৈরি হয়ে আছে। নানরা বলতেন সকলের একজন করে গার্ডিয়ান অ্যাঞ্জেল থাকে, তাকে বাঁচাবার জন্য, সৎ পথে রাখার জন্য। ভাবতাম, তাহলে গার্ডিয়ান অ্যাঞ্জেলরা সবাই নিশ্চয়ই সমান দক্ষ নয়। এইভাবে যে বছরটা শেষ হয়ে 1915 সাল শুরু হয়ে গেল। বাড়িতে মা মাসির মুখে মাঝে মাঝে শুনতাম ইউরোপে যুদ্ধ হচ্ছে। আমাদের নতুন আয়া ইলবন প্রায়ই বলতো, আমার ভাই ফ্রাঙে গেছে লড়াই করতে, আমার ছেলে হ্যাড্রিকসেনের বাপ ফ্রাঙে গেছে, এখন আর তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। আমাদের গায়ে লাগতো। এই যুদ্ধ রামায়ণ মহাভারতের যুদ্ধের মতো অনেক দূরের জিনিস। তারপর একদিন স্কুলের পাশে বড় গির্জাতে যুদ্ধে যারা প্রাণ দিচ্ছে তাদের জন্য উপাসনা হলো। যুদ্ধটা যেন একটু কাছে সরে এলো। আজকাল আমাদের সেলাই ক্লাসে উল বোনা শেখানো হতো। শুনলাম সোলজারদের জন্য গলাবন্ধ বোনা হবে। ফ্রান্সে লড়াই হচ্ছে, সেখানে বড্ড শীত। আরও শুনলাম মেমরা অর্থাৎ আমাদের ফিরিঙ্গি সহপাঠিনীরা বুনবে সাহেব সোলজারদের জন্য। স্কুল থেকে তাদের খাকি উল দেওয়া হলো। মাদার হায়াসিন্থ নিজে ফরাসি মেয়ে, তিনি আমাদের সেলাই শেখাতেন। এমন চমৎকার সেলাইয়ের হাত কম দেখেছি। তিনি বলতেন, তোমরা ইন্ডিয়ান সোলজারদের জন্য বুনবে, বাড়ি থেকে উল কিনে নিয়ে এসো। বাবা তখন ট্যুরে, যামিনীরা উল কিনে এনে দিল। সে আমাদের রান্নার লোক হলেও বাবা মার পরেই তার প্রাধান্য ছিল। আমাদের দেশের গ্রামেই বাড়ি, হয়তো ঠাকুমা ওকে দিয়েছিলেন, অন্তত হাবভাব দেখে তাই মনে হতো। যামিনীদাকে খাকি উলের নমুনা দেওয়া সত্ত্বেও গাঢ় লাল উল এনে দিল এবং বদলে আনতে অস্বীকার করল। ভয়ে ভয়ে মাদার হায়াসিন্থকে উল দেখালাম। তিনি বললেন, ঠিক আছে, সব রঙই সমান গরম। তাই বোনা হলো, সাদা কালো। মিমির মেয়েরা বুনল সাহেবদের জন্য খাকি গলাবন্ধ, আর আমরা বুনলাম আমাদের দেশভাইদের জন্য লাল নীল হলদে সবুজ, যার যেমন ইচ্ছে, কিংবা যামিনী দাদার যেমন ইচ্ছে। এই ব্যাপারে অনেক দিন পর্যন্ত মনে একটা খটকা থেকে গেছিল। বলেছি তো, যা দেখা যায়, শোনা যায়, ভাবা যায়, সব মিশে এক একটা মানুষ তৈরি হয়। তবু যুদ্ধটা দূরেই থেকে গেল যতদিন না মিস লেভেন্স এসে আমাদের সেলাইয়ের ক্লাস নিতে আরম্ভ করলেন। এই মানুষটিকে কিছুতেই ভুলতে পারি না। বয়স হয়তো বছর 20, অদ্ভুত ফ্যাকাশে রং, ফিকে সোনালি চুল, তাতে এতটুকু জেল্লা নেই, পালকের মতো পাতলা শরীর, চোখ দেখে মনে হতো সর্বদা জলে ভরে আছে। ক্লাসের বেকুফ মেয়েগুলো বলল বেলজিয়াম থেকে এসেছে, জার্মানরা ওর চোখের সামনে ওর বাপ ভাইদের মেরে ফেলেছে, বাড়ি জ্বালিয়ে দিয়েছে, কিচ্ছু নেই ওর, রেড ক্রসের লোকরা ওকে পাঠিয়েছে, ওর কাপড় চোপড়গুলো পর্যন্ত অন্য লোকে দয়া করে কিনে দিয়েছে। আমরা শুনে স্তম্ভিত। ওই মানুষটিকে মেয়েগুলো এমনি জ্বালাতো যে কতবার সে কেঁদে ক্লাস ছেড়ে চলে গেছিল। শেষে একদিন শুনলাম সে চলে গেছে। মেয়েগুলোর কি হাসি, টিকতে পারলে তো থাকবে। আবার মাদার হায়াসিন্থ ক্লাস নিতে লাগলেন। এর মধ্যে বুড়ি মাদার জোসেফ মারা গেলেন। স্কুল ছুটি হয়ে গেল। আমরা ফুল নিয়ে চ্যাপেলে গিয়ে দেখলাম
চমৎকার একটা কাঠের বাক্সে সুন্দর বিছানায় মাদার জোসেফ চোখ বুজে শুয়ে আছেন। মাথার কাছে, পায়ের কাছে প্রকাণ্ড সব মোমবাতি জ্বলছে। মনে হলো মৃত্যু তাহলে এমনি সুন্দর, কিন্তু যুদ্ধে যারা মরে তাদের কি হয়? আসলে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছিলাম। ছোটদের জন্য যত বাংলা বই বেরোতো সব বোধহয় আমাদের বাড়িতে আসতো। যোগীন সরকারের শিশুপাঠ্য গ্রন্থাবলী, ছোট জ্যাঠামশায়ের নতুন নতুন অনুবাদের বই, গল্পে ঠাসা হয়ে থাকতো জীবনটা। আমাদের খাসিয়া আয়ারা বিকট দুঃখের সব গল্প বলতো, তাতে মজার কথা একটাও থাকতো না। বেশিরভাগই হিংস্র জন্তু, শত্রু, ভূত প্রেতের অত্যাচারের গল্প, অসহায় মানুষদের ওপর অবুঝ দেবতার প্রকোপ। ভীষণ খারাপ লাগতো, কিন্তু খারাপ লাগার চাইতেও সেই গল্পের মোহিনী শক্তিটা বেশি ছিল। মাসিমাও জন্তু জানোয়ারের বিষয়ে বলতেন। আপিস ফেরত আমাদের বাড়িতে 1-8 ঘন্টা বসে পাতানো মামারা, কাকারা নানা রকম গল্প বলে যেতেন। এমনি করে জুল ভার্নের অনেক গল্প শুনেছিলাম। স্কুলের বইগুলোও সংখ্যায় কম হলেও সুন্দর সুন্দর গল্প কবিতায় ভরা ছিল। শেষটা আর থাকতে না পেরে ছোট্ট একটা খাতা বানিয়ে ইংরেজিতে জন্তু জানোয়ারের গল্প লিখতে শুরু করে দিলাম। আর ভাই বোনদের বানিয়ে বানিয়ে অজস্র গল্প বলতে লাগলাম। দেখলাম গল্পের কি আশ্চর্য ক্ষমতা। আমার শ্রোতারা গল্প শুনবার লোভে আমি যা বলতাম তাই করত। একমাত্র দাদা মাঝে মধ্যে খুঁত ধরত, বাকিরা আমি যা বলতাম হাঁ করে শুনত। সমালোচনা করার কথা ওদের মনেও আসতো না। বেপরোয়াভাবে সত্যি মিথ্যা খানিকটা শোনা কথা বদলে একটার পর একটা গল্প বলতাম। বাজে গল্প সব, এখন তার কিছু ভালো করে মনেও করতে পারি না। তবু এতটুকু জানলাম যে বানিয়ে বানিয়ে গল্প বলে মানুষকে বশ করা যায়। বাকিরা আমার অন্ধভক্ত, শুধু দাদাই মাঝে মাঝে জ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে গল্পের খুঁটি নাড়িয়ে দিত। তাসের বাড়ির মতো গল্প ভেঙে পড়ত। সুখের বিষয়, আমার কাঁচা শ্রোতারা সবসময় সেটা টের পেত না।